আসসালাম আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় শোভন সিটি চ্যানেলে, এবং সেখানে আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা জানি আমাদের এই প্লেলিস্টটি মূলত চলছে একটি মাইক্রোসফট এক্সেল লার্নিং এর উপরে, যেখানে আমরা প্রমিস করেছি জিরো থেকে হিরো কিভাবে আপনাদেরকে বানানো যায়। যারা একদমই বিগিনার, একদমই কিছুই জানেন না এক্সেল সম্পর্কে, তাদেরকে কিভাবে জিরো থেকে হিরো বানানো যায় সেই উদ্যোগ নিয়েছি। তো আশা করি এর আগে যতগুলা ভিডিও আমি করেছি প্রত্যেকটি ভিডিও দেখেই কিন্তু আপনি এখানে এসেছেন, এই আশাটুকু আপনার কাছে আমি রাখবো। কারণ যদি আগের ভিডিওগুলো আপনি না দেখেন, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও থেকে দেখে আপনার হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, যদি আপনি এক্সেলের একদমই বিগিনার হয়ে থাকেন। তো যদি একদমই বিগিনার হয়ে থাকেন, অবশ্যই চেষ্টা করবেন যে আমার যে পুরাতন বা এর আগের যে 4টা ভিডিও আছে, 4টা পার্ট আছে, সেই 4টা পার্ট অবশ্যই দেখে আসতে। কারণ আমাদের সূচিপত্র হিসেবে কিন্তু আমরা আজকে 5 নাম্বার আলোচনাটা করতে যাচ্ছি। তো আমি বেশি দেরি করব না, আমি সরাসরি আমাদের যে পিডিএফ ফাইলটি ছিল সেই ফাইলে চলে যাব। পিডিএফ ফাইলটি আমি এখন ওপেন করছি। আশা করি আপনারা পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতেই পাচ্ছি যে আলোচনা 5, তাই না? আলোচনা 5, আমরা আজকে আলোচনা করব ফর্মুলা এবং ফাংশন নিয়ে। ফর্মুলা এবং ফাংশন এই দুইটা জিনিস কি? হয়তো আমরা এর আগে যখন এক্সেল পরিচিতিতে গিয়েছিলাম, তখন এই যে উপরের একটা পার্ট, এখানে আমরা এক্সেলের একটি ফর্মুলা বার দেখেছিলাম না? এখানে আমরা একটি ফর্মুলা বার দেখেছিলাম। তো এই ফর্মুলা বারটার তার মানে কোনো না কোনো ইউজ আছে, যেহেতু ফর্মুলার নামের সাথে রিলেটেড। আমরা একটু আগে বললাম যে আমরা আজকে শিখব ফর্মুলা এবং ফাংশন। তো এটা ফর্মুলা বার যদি হয় বা ফাংশন বার যদি হয়, এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট ফাংশন, একটা ফাংশন এখানে ইনসার্ট করতে বলছে। এখানে নিচে কতগুলা ফাংশন আছে, সিলেক্ট ফাংশন, এর মধ্যে কিছু ফাংশন এখানে দেওয়া আছে। এ বাদেও অনেক ধরনের ফাংশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। সেই ফাংশনগুলো কোথায় লিখতে হয়? এই বারটার মধ্যে লিখতে হয়। চাইলে আপনি এই বারটার মধ্যেও লিখতে পারবেন, অথবা আমরা যেই বারের মধ্যে বা আমরা যে সেলের মধ্যে কাজ করব, সেই সেলের মধ্যেও কিন্তু চাইলে আমরা আমাদের ফাংশন বা ফর্মুলাটা ইউজ করতে পারবো। ঠিক আছে? তো ফাংশন এবং ফর্মুলা ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় সেটাই এখন আমি এই ভিডিওতে দেখব। তো আমি যদি একটু পিডিএফটি অন করি তাহলে আপনাদের একটু সুবিধা হবে। দেখেন, ফর্মুলা ইনপুট, ফর্মুলা কিভাবে ইনপুট করা হয় এটা এখানে লেখা আছে। ফর্মুলা ব্যবহার করে ডেটা নিয়ে বিভিন্ন গাণিতিক কাজ করা হয়, অর্থাৎ বুঝতেই পারছি যে গাণিতিক কাজের ক্ষেত্রে আমাদেরকে ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে। ফর্মুলা শুরু হয় ইকুয়াল দিয়ে, অর্থাৎ সমান সমান যে সাইনটা আছে বা সমান সাইনটা আছে, সেটা দিয়ে কিন্তু আমাদের ফর্মুলা লেখাটা শুরু করতে হয়। আমরা যে কোনো ফর্মুলা লেখার সময় অবশ্যই আমাদেরকে শুরুতে ইকুয়ালটা দিতে হবে। আচ্ছা, এটা আমরা এক্সাম্পলে যখন যাব তখন অবশ্যই দেখব। উদাহরণ, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে A1 এবং B1 কি বোঝাতে চাচ্ছে আশা করি আপনারা এটা জানেন। যদি না জেনে থাকেন আমি আবারও বলবো, সমস্যা নেই, তবে আমি আশা করব আপনারা এটা জানেন, কারণ আমি প্রথম ভিডিও অথবা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম যে কলাম এবং রো এর কম্বিনেশন করে কিভাবে সেলটা ডেডিকেট করা হয়, বা কোন সেলে কি আছে, কোন ডাটা আছে, এটা কিভাবে পাওয়া যায়। সেটা হচ্ছে এইভাবে একটা কলাম, কলাম A B C D দেখেছিলাম আমরা। আমি আবার একটু শিটে চলে আসি। A B C D এগুলো হচ্ছে কলাম, এবং 1 2 3 4 5 6 এগুলা হচ্ছে রো। এই বরাবর রো এবং এই বরাবর কলাম। আমি যদি একটু মার্ক করি, এটা হচ্ছে, এই যে হলুদ মার্কটা করলাম এটা হচ্ছে কলাম, এবং আমি যদি এই থ্রিতে মার্ক করি এবং হলুদ করে দেই, এটা এটা হচ্ছে, এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে রো। কলাম, রো। এখন ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, এই যে মাঝখানে যে সেলটা আছে এটাকে সিলেক্ট করলাম। এই সেলটা কোথায় আছে দেখেন তো? এই সেলটা আছে ডি এর ঘরে, 3-এর ঘরে, 3-এর রোতে আছে। দেখতে পাচ্ছি এখানে 3-এর রোতে আমাদের এই সিলেক্ট করা অপশনটি আছে, এবং ডি এর কলামে এই অপশনটি আছে। তো এইভাবে লেখা হয় মূলত, এটা আছে D3। ঠিক আছে? এটা হচ্ছে D3। আমরা যদি এটাকে ইন্ট্রোডিউস করতে চাই, বা এটার যদি একটি পরিচিতি দিতে চাই যে এটার পরিচয় কি, এই সেলটার পরিচয় হচ্ছে D3। আমি এখানে একটু বর্ডার দিয়ে দেই, এটা হচ্ছে D3। ঠিক আছে? আবার যদি আমি আরও একটি দেখি, এই জিতে যদি আমি সিলেক্ট করি,
তাহলে এটা আছে জিতে, প্রথমে কলাম নেম দিতে হবে এবং এটা কোন রোতে আছে, এটা আছে 3 নাম্বার রোতে, এখানে দিতে হবে 3। তাহলে কি কি থাকছে, প্রথমে কলাম নেম, প্রথমে কলাম, দেন হচ্ছে রো। এইভাবে মূলত এটা কাজ করে, ঠিক আছে। প্রথমে কলাম থাকবে, তারপরে রো থাকবে। যদি অনেক দূরেও হয় সেক্ষেত্রেও সেম। এবার যদি আমি এইখানে র্যান্ডমলি এখানে ক্লিক করি, এটা কোথায় আছে, এটা বি কলামে আছে, 8 নাম্বার রোতে আছে, ঠিক আছে। ঠিক একইভাবে আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এখন একটা জায়গায় ক্লিক করছি, সেই ক্লিকের অংশটি কোন কলামে এবং কোন রোতে আছে, ঠিক আছে। আপনারা অবশ্যই জানাবেন যে এখানে 1 লেখাটা, 2 লেখাটা, 3 লেখাটা, 4 লেখাটা কোনটা কোন কলামে আছে। আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কোনটা কোন কলামে আছে, ঠিক আছে। ওকে, আমি সবগুলা ডিলিট করে দেই। এটা হচ্ছে কলাম এবং রো পরিচিতি। এবার আসি ফর্মুলা। ফর্মুলা কিভাবে ইউজ করব, ফর্মুলা ইউজ করার জন্য কি কি করতে হবে এরকম। তো কিছু বেসিক ফর্মুলা এবং ফাংশন আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে ব্যবহৃত হবে, প্রতিনিয়ত, হ্যাঁ। সেইগুলা কি, সেইগুলা হচ্ছে সাম। সাম কি করে, সাম মূলত যোগ করার ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে এভারেজ, এভারেজ কি করে, অনেকগুলা সংখ্যা থেকে অ্যাভারেজটা বের করার জন্য আমাদেরকে এভারেজ ফাংশনটা ইউজ করতে হয়। দেন এখানে আমরা দেখতেছি সাম, এভারেজ, ইফ, হাইপারলিঙ্ক, কাউন্ট, ম্যাক্স, সিন বা সাইন, সাম ইফ, পিএমটি, এরকম কিছু জিনিস দেওয়া আছে, তাই না। তাহলে কি করতে হবে বলেন তো। সাপোজ আমি যদি শুরু করি, হ্যাঁ, কিছু ডিজিট আমি এখানে নিব। সাপোজ আমি এখানে লিখছি ডিজিট, ডিজিট, আর এই ঘরে আমি লিখছি আম, কি লিখতে পারি, এখানে আমি সাপোজ ধরেন এখানে একটা প্রোডাক্টের নেম আছে, প্রোডাক্ট নেম, এখানে প্রোডাক্ট নেম আছে, এখানে আছে হচ্ছে প্রাইস, প্রত্যেকটা এই প্রোডাক্টের প্রাইস কত এই ঘরে থাকবে, এবং এখানে সাপোজ আছে কোয়ান্টিটি, যে কতটা আছে, কতটা করে আমাদের সেল হলো, হ্যাঁ। এখানে আমরা লিখব টোটাল, টোটাল প্রাইস, ঠিক আছে। আমি একটু ঘরগুলা বড় করে নেই, বা সমান যে সাইজটা সেই সাইজটা করে নিলাম। এখন প্রোডাক্ট নেম ধরেন এখানে আমি লিখলাম মাউস, তারপরে লিখলাম কিবোর্ড, তারপরে লিখলাম মনিটর, তারপরে লিখলাম ল্যাপটপ, তারপরে লিখলাম হেডফোন, হ্যাঁ, এরকম কিছু লিখলাম। লেখার পরে এখন প্রাইস দিতে হবে। মাউসের প্রাইস কত, সাপোজ 560 টাকা। কিবোর্ডের প্রাইস কত, 590 টাকা। মনিটরের প্রাইস কত, 12,000 টাকা। ল্যাপটপের প্রাইস কত, 30,000 টাকা। হেডফোনের প্রাইস কত, 900 টাকা। তো এটাকে আমি এখানে প্রাইসটা বসাই দিলাম। এখন সাপোজ আমাদের কাছে টোটাল মাউস আছে, বা আমরা টোটাল মাউস কিনেছি 9টা, টোটাল কিবোর্ড কিনেছি কতটা, সাপোজ 15টা, টোটাল মনিটর কিনেছি 20টা, বা 20টা না, আমি এখানে 3টা করে দেই, বা একটু অল্প দেই, অনেক বড় অ্যামাউন্ট হয়ে যাবে তো। টোটাল ল্যাপটপ কিনেছি সাপোজ 4টা, এবং টোটাল হেডফোন কিনেছি 12টা, এরকম আমি দিতে পারি। এখন যেটা করতে হবে, আমরা কি কি দেখলাম ফাংশন এখানে আছে, সাম আছে, এভারেজ আছে, হ্যাঁ। আমাদের পিডিএফটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের পিডিএফে আমরা কি কি সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এরকম কিছু রেখেছি, তাই না। সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এরকম কিছু জিনিস ফাংশন আমরা আলোচনা করেছি। তো সাম করতে হলে, সাম আমরা সাম বলতে বুঝিয়েছি কি, অনেকগুলা ডাটার সমষ্টি করা বা যোগ করা, যোগ করাটা হচ্ছে সাম। অনেকগুলো ডাটা যোগ কিভাবে করতে হয়, সাপোজ আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম, 5, 2, 3, 6, এই সংখ্যাগুলো আমার একটা যোগফল করতে হবে। তো কিভাবে করব, কিভাবে করব সেটাই আমি এখন দেখব। আমরা এখানে যদি লিখি ইকুয়াল এস ইউ এম, দেখেন এখানে কিন্তু শো করতেছে, সাজেস্ট করতেছে। তো আমি এস ইউ এম লিখেছি। এখন যেটা করব সেটা হচ্ছে ট্যাব বাটন প্রেস করব, ট্যাব।
আমাদের কিবোর্ডের ঠিক বাম সাইডে আছে ক্যাপস লকের উপরে ট্যাব বাটন, এটা প্রেস করব। প্রেস করার পরে কোন কলাম বা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বা কয়টা সেল আমাদেরকে কাউন্ট করতে হবে বা যোগ করতে হবে সেটা দিতে হবে। দেখেন এখানে ফাংশন, প্রথমে তো সাম, এরপরে নাম্বার। এই নাম্বারগুলো কোথা থেকে আমরা নিচ্ছি? আমরা নিব হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, আর কিচ্ছু না। জাস্ট প্রথমটা থেকে এই শেষ পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করে ইন্টার প্রেস করব। ঠিক আছে, দেখেন টোটাল এটা যোগ করলে কত হয়? 5 7 3 10 6 16, এই যে যোগ হয়ে গেল। এখন যদি আমি এখানে ডিজিটটা চেঞ্জ করি কোথাও, তাহলে নিচেরটা অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে না? কি সুন্দর দেখছেন। আহ, এটা আপনারাও করতে পারবেন। আমরা একটু আসি আরেকটু অন্যরকম কাজে। এখন ধরেন এখানে কি কি আছে? মাউস আছে 9টা। এখন আমি মাউস 9টার দাম কত হবে বলেন তো? মাউস 9টার দাম অবশ্যই 560, 560 ইন্টু 9 এটা হবে। এটা যে টোটালটা আসবে সেটাই তো মাউসের টোটাল প্রাইসটা আসবে, তাই না? 9টা মাউসের প্রাইস কত সেটা আসবে। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য খুবই সহজ একটি ফাংশন আছে। সেটা আমি, ফাংশন যদি আপনি না দেখতে চান, ফাংশন দিয়েও করতে পারি, ফাংশন বাদেও আমরা এটা করতে পারি। ঠিক আছে, তো ফাংশন কি? যদি আমরা এখানে লিখি প্রোডাক্ট, প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট লিখলাম। দেন আমরা যদি এই দুইটাকে জাস্ট সিলেক্ট করে দেই, তাহলে আমরা টোটাল প্রাইসটা এখানে পেয়ে যাচ্ছি। দেখছেন, প্রোডাক্ট, জাস্ট লিখেছি প্রোডাক্ট। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা ঘরেই এই রকম করে আমাদের টোটাল প্রাইসটা আসুক। তাহলে আমাদের কি কি করতে হবে? আমি আপনাদেরকে একটি এর গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এই পর্যন্ত ফিল করার জন্য তা কি করতে হয়, তাই না? সেলফ ফিল, আমরা ফিলিং দেখেছিলাম, অটো ফিল দেখেছিলাম। তো সেখানে করেছিলাম কি, এই কর্নারে ক্লিক করে টেনেছিলাম। তো যদি এখানে 1 থাকে, পরের ঘরে 1 থাকে, বা শুধুমাত্র প্রথমটাতে 1 আছে, আমি চাচ্ছি সবগুলো ঘরে 1 বসাতে, তাহলে আমি কি করতাম? এভাবে ফিল করে দিতাম না? সেই কাজটাই এখানে করেছি। প্রথমটাতে আমি যে কন্ডিশনটি দিয়েছি, প্রত্যেকটা ঘরে সেই সেম কন্ডিশন বসেছে। কি করেছে? এটার সাথে এটা গুণ করে এখানে বসিয়েছে। তো যখন আমি এটাকে প্রত্যেকটা ঘরে টেনে দিয়েছি, তখন প্রত্যেকটা ঘরে তার পাশেরটার সাথে গুণ করেছে। এইভাবে প্রোডাক্ট প্রাইস এবং কোয়ান্টিটির সাথে এভাবে গুণ করে এখানে বসিয়ে দিয়েছে। এটাই কিন্তু এক্সেলের অনেক শর্টকাট ওয়ে। আচ্ছা, আমরা এভাবেও করতে পারি, আবার আরেকটা ভাবে করতে পারি। আমরা ইকুয়াল দিব, এই ঘরটাকে সিলেক্ট করব, ইনটু দিব, পরের ঘরটা সিলেক্ট করব। ঠিক আছে, দুইটা ঘর সিলেক্ট করলাম, ইন্টার প্রেস করব, সেই দেখেন সেম ডাটাটাই কিন্তু আসছে। আমরা প্রোডাক্ট দিয়েও করতে পারি, প্রোডাক্ট ফাংশন, কি ফাংশন? প্রোডাক্ট, এই ফাংশনটা ইউজ করেও করতে পারি। আবার এই ফাংশনটা ইউজ না করে জাস্ট এখানে আমরা দেখেন গুণ ইউজ করে, এইভাবে গুণ ইউজ করে, যেমন এর ক্ষেত্রে কি করলাম? এর ক্ষেত্রে করলাম হচ্ছে বি থ্রিতে আছে এটা, তাই না? বি থ্রিতে এইটা আছে, এখানে দেখতে পাচ্ছি 3 নাম্বার রো আর বি কলামে। তাহলে B2 ইকুয়াল, সরি ইকুয়াল এখানে না দেই, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য লিখতেছি। তো B2 গুণ, এটা আছে হচ্ছে, কোয়ান্টিটিটা আছে হচ্ছে গিয়া C3তে, সরি এখানে হবে হচ্ছে B3, B3-র সাথে আমাদেরকে C3 গুণ করতে হবে, C3 গুণ করতে হবে। গুণ করলেই কিন্তু আমরা এই ফলাফলটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে দেখেন পরবর্তীগুলোতে কি হয়েছে। আমি যদি এটাকে আবারও টেনে দেই, একই রেজাল্ট, একই ফলাফল। ফর্মুলা বারে যদি একটু খেয়াল করি, ফর্মুলা বারে দেখতে পারবো যে প্রথমে B3 ইন্টু C3 হয়েছে, পরেরটা সিলেক্ট করলাম B4 ইন্টু C4, এটা আছে B4-এ, এটা আছে C4-এ। তো B4 ইন্টু C4 করলে টোটালটা বেরিয়েছে। তারপরেরটাতে আমরা D4 ইন্টু D3, D5 ইন্টু C5 আমরা গুণ করেছি। তারপরটাতে আমরা B6 ইন্টু C6 গুণ করেছি। তারপরটাতে আমরা B7 ইন্টু C7 গুণ করেছি। এইভাবে করেছি। এখন আমি চাচ্ছি টোটাল যে প্রাইসটা, সেই প্রাইসটা এই ঘরে আসুক। ঠিক আছে, তাহলে টোটাল প্রাইস কীভাবে বের করতে হবে আমি একটু আগে দেখিয়েছি। ইকুয়াল SUM সাম, এই কয়টা ঘরকে আমরা কি করব? জাস্ট এখানে দেখিয়ে দিব, দিয়ে ইন্টার প্রেস করব, দিলেই কিন্তু আমাদের এখানে টোটাল যে সামটা সেটা বেরিয়ে আসছে, তাই না? কত সুন্দরভাবে এখানে বেরিয়ে আসছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সাম এবং প্রোডাক্ট ফাংশন ব্যবহার করা। এখন আমি চাচ্ছি
যে এখানে যতগুলা সংখ্যা আছে, আমি সাপোজ আমি বের করি, একটু এ পাশে চলে আসি। ধরেন অনেকগুলা সংখ্যা আছে, 1, 2, 3, 5, 4, 3, 5। এই যে অনেকগুলা সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর ভিতরে অ্যাভারেজটা আমাদেরকে বের করতে হবে, যে অ্যাভারেজ কত। হ্যাঁ, অ্যাভারেজ আমরা গড় নির্ণয় করেছি না, সেই গড় নির্ণয় করতে হবে। তো অ্যাভারেজ বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইকুয়াল AVE অ্যাভারেজ। এই যে অ্যাভারেজটাতে ক্লিক করে আমাদেরকে ট্যাব প্রেস করতে হবে, ট্যাব বাটনটা প্রেস করতে হবে। প্রেস করার পরে আমরা এখানে সেম ভাবে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ যতটা বা যত সংখ্যা অ্যাভারেজ হচ্ছে সেটা এখানে একবারে আসছে। তো আমরা অ্যাভারেজটা মূলত কিভাবে বের করি বলেন তো? আমরা অ্যাভারেজ ইউজ না করে অ্যাভারেজটা বের করতে পারবো। আমরা তখন কি করব, ইকুয়াল SUM সাম এতগুলা সংখ্যা, সবগুলার যোগফল ইনটু মোট কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা সংখ্যা আছে। তো মোট 7টা সংখ্যাকে আমরা যোগ করব এবং সেটাকে 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে যা আসবে সেটাই তো আমাদের গড়, তাই না? দেখেন, এভাবেও করতে পারি অথবা শুধুমাত্র অ্যাভারেজ লিখেও করতে পারি। তো যেহেতু আমরা প্রফেশনালি করব, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাভারেজ ইউজ করাটাই বেটার হবে। ঠিক আছে, তো এখানেও ঠিক আছে। তো এরপরে আমরা কি দেখেছি, মিনিমাম, ম্যাক্সিমাম। মিনিমাম এবং ম্যাক্সিমাম সংখ্যা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। মিনিমাম দিয়ে বের করা হয় মিনিমাম কোন সংখ্যা আছে, এবং ম্যাক্সিমাম দিয়ে বের করা হয় ম্যাক্সিমাম কোন সংখ্যাটা আছে। আমরা ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পরে এখানে লিখি মিনিমাম, জাস্ট মিনিমাম। এই যে MIN, এটাই হচ্ছে, সরি, MIN, ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, ব্র্যাকেট না দিলে ইরর চলে আসবে। দেন প্রেস করব। তো এখানে সবচাইতে ছোট কে আছে, 1। এখানে সবচাইতে ছোট আছে 1, আমাদেরকে দেখাচ্ছে যে এখানে সবচাইতে ছোট 1 আছে। আমি যদি এখানে 5-এর জায়গায় 0 দিয়ে দেই, তাহলে এখানে সবচাইতে ছোটকে 0 হয়ে যাবে। ঠিক আছে, সবচাইতে ছোট। আচ্ছা, এরপর আমি এই ঘরে সাপোজ চাচ্ছি ম্যাক্সিমাম করতে, তাহলে আমি এখানে কি করব, ইকুয়াল MAX ম্যাক্সিমাম। আমরা এখানে সবগুলা সংখ্যাকে এইভাবে নিয়ে নিচ্ছি। দেখেন ম্যাক্সিমাম কত, তাহলে এখন ম্যাক্সিমাম 5। এখানে 5-এর থেকে বড় কোনো সংখ্যা আছে? আমি যদি এখানে 10 দিয়ে দেই, তাহলে সবচাইতে বড় সংখ্যা কত, 10। এখানে 10 চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম বের করা। তাহলে আমরা এই ভিডিওতে কি কি শিখলাম, যে ফাংশনের মধ্যে সাম কিভাবে করতে হয়, এভারেজ কিভাবে করতে হয়, মিনিমাম কিভাবে করতে হয়, ম্যাক্সিমাম কিভাবে বের করতে হয়, এগুলা কিন্তু আমরা শিখেছি। এরপরে কিছু বিষয় আছে একটু অ্যাডভান্স লেভেলে, সেগুলো হচ্ছে লজিক্যাল ফাংশন, ইফ, অ্যান্ড, অর। তো ইফ অ্যান্ড অর এইগুলা কিন্তু একটু ক্রিটিক্যাল। তো ভয় পাওয়ার কিছু নেই, সহজের মধ্যে একটু ক্রিটিক্যাল, অ্যাডভান্স লেভেলের কাজ। একটু আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি আলোচনা না করে আমি চাচ্ছি পরবর্তী একটি ভিডিও তৈরি করে, যেখানে ইফ, এলস এগুলা নিয়ে আমি কাজ করব এবং এই বিষয়গুলোতে আলোচনা করব। অর্থাৎ আমাদের আলোচনা পাস যেটা আছে, এটা 2টা ভিডিও হচ্ছে। তো আশা করি পরবর্তী ভিডিওটি আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানান যে আসলে বুঝতে পারছেন কি অসুবিধা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।